পালানো ছাড়া শেখ হাসিনার পথ ছিল না বললেন মান্না। 2008 সালের নির্বাচন ছিল ত্রিমুখী সমঝোতার নির্বাচন বললেন রফিকুল ইসলাম খান। জানাবো আওয়ামী লীগকে আগামী নির্বাচনে চায় জাতীয় পার্টি। এবং সর্বশেষ জানাবো সৌদির প্রবাসী কর্মীরা বেতন না পেলে শাস্তি পাবেন নিয়োগকর্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। পালানো ছাড়া শেখ হাসিনার পথ ছিল না বললেন মান্না। শেখ হাসিনা না পালালে তার হাড্ডি মাংস খুঁজে পাওয়া যেত না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, পালিয়ে গেছেন শেখ হাসিনা, তার পালানো ছাড়া পথ ছিল না। উনি যদি না পালাতেন তাহলে হাড্ডি মাংস পাওয়া যেত না। মাহমুদুর রহমান মান্না বলেন, এইবার যে লড়াই হলো সেখানে ছাত্র জনতা বলেছে তারা নতুন বাংলাদেশ চায়, তারা পুরনো সেই আগের বাংলাদেশ চায় না। বিগত 15 বছরে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার যে উন্নয়নের গান গেয়েছে, এক পদ্মা সেতু করতে 40,000 কোটি টাকা লাগিয়েছে, অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ভূপেন হাজারিকা সেতু করতে মাত্র 1186 কোটি টাকা ভারতীয় মুদ্রায় ব্যয় হয়েছে। আমাদের পদ্মা সেতুর দৈর্ঘ্য 6 কিলোমিটার আর ভূপেন হাজারিকা সেতুর দৈর্ঘ্য 9.15 কিলোমিটার। বোঝাই যাচ্ছে কি পরিমাণ দুর্নীতি করেছে শেখ হাসিনা সরকার। ডাকসুর সাবেক ভিপি বলেন, অনেকে বলে শেখ হাসিনা ফিরে আসবেন, আমি বলি আসেন। সেদিন একজন ভিডিও দেখালেন, শুনলাম তিনি বললেন চট করে ঢুকে পড়বেন, তার আগে বলেছিলেন টুস করে ফেলে দেবেন, কাউকে বলেছেন গলা টিপে মেরে ফেলবেন, আর আপনি বিদেশেও জায়গা পাচ্ছেন না। সবাই জানে সে একটা খুনি, লুটেরা, ফ্যাসিস্ট। পালিয়ে গেছেন শেখ হাসিনা, তার পালানো ছাড়া পথ ছিল না। উনি যদি না পালাতেন তাহলে হাড্ডি মাংস পাওয়া যেত না। 2008 সালের নির্বাচন ছিল ত্রিমুখী সমঝোতার নির্বাচন বললেন রফিকুল ইসলাম খান। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচন ছিল ত্রিমুখী সমঝোতা নির্বাচন উল্লেখ করে বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ওই নির্বাচনের আগে তৎকালীন সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদ ও ফখরুদ্দিনের সাথে ভারত ও হাসিনার নির্বাচনের আগেই সমঝোতা হয়। তিনি বলেন, সমঝোতা হয়েছিল আওয়ামী লীগকে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী ঘোষণা করতে হবে। এতে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে মঈনুদ্দিন আহমেদ ও ফখরুদ্দিনকে নিরাপদে বিদেশে চলে যেতে সহায়তা করবে এবং নিজেদের মন মতো করে সংসদে সংবিধান সংশোধন সহ যে কোনো বিল পাশ করতে পারবে। ফলে আওয়ামী লীগের ক্ষমতা পাকাপোক্ত করা যাবে। আর বিনিময়ে আওয়ামী লীগ ভারতের সেবাদার সরকার হয়ে থাকবে। ভারতের যা প্রয়োজন বাংলাদেশ থেকে তা নিয়ে যেতে পারবে, আর ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখবে। কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগকে ভারত ক্ষমতায় টিকিয়ে রাখতে পারেনি। এদেশের ছাত্র জনতা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে দেশ ছাড়া করেছে। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে প্রথমেই পিলখানা বিদ্রোহের নামে দেশপ্রেমিক সেনা সদস্যদের হত্যা করেছে। এরপর ভারতের পরামর্শে এদেশ থেকে ইসলামকে নির্মূল করে দিতে জামায়াত ইসলামীকে নিঃশেষ করার কাজ শুরু করে দিয়েছিল। এরপর ভারতের পরামর্শে এদেশ থেকে ইসলামকে নির্মূল করে দিতে জামায়াত ইসলামীকে নিঃশেষ করার কাজ শুরু করে হাসিনা। জামায়াতের নেতৃবৃন্দকে জেল, জুলুম, নির্যাতন, হামলা, মামলা, খুন, গুম ও বিচারিক হত্যা চালিয়েছে। জামায়াত নেতাদের হত্যা করতে যেই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, আজ সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ছাত্র জনতার আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে খুনি হাসিনাকে ধরে এনে আদালতে হাজির করা। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা ক্ষমতায় আসেননি, আপনাদেরকে এনে ক্ষমতায় বসানো হয়েছে। ছাত্র জনতা আপনাদেরকে রাষ্ট্রের প্রয়োজনে সংস্কার করার মহান দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব পালন করতে আপনাদের কতদিন সময় লাগবে এবং কি কি সংস্কার করবেন, কখন নির্বাচন দিবেন, এটা জাতির সামনে স্পষ্ট করতে হবে এবং করা জরুরি। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে চায় জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না। আওয়ামী লীগের যারা দোষ করেছে তাদের তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করুন। আন্দাজে মামলা দিয়ে কাউকে শাস্তি দেওয়া ঠিক নয়। একটি সংগঠনের সবাইকে অপরাধী যদি তাই ভাবেন তাহলে শেখ হাসিনার সঙ্গে আপনাদের তফাৎ কি? জি.এম. কাদের বলেন, শেখ হাসিনা মনে করত বিএনপি ও জামায়াত করলেই অপরাধী, এখন তো আপনারা সেটাই করছেন। আমরা চাই আগামী নির্বাচনে সব দল অংশ নিক। যাদের নিবন্ধন দিয়েছেন তাদের কেন নির্বাচন আসতে দেবেন না? সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জি.এম. কাদের বলেন, কোনো আগ্রাসন এলে স্বাভাবিকভাবেই আমরা তা প্রতিহত করব, এটার জন্য গলাবাজির দরকার নেই। কেউ কেউ বলেন আগ্রাসন এলে 1 ইঞ্চিও ছাড় দেব না। কে আপনাকে ছাড় দিতে বলে? আমাদের দেশে আর্মি আছে, বিজিবি আছে না? জি.এম. কাদের বলেন, 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 230টি আসন, তাদের ভোটের হার ছিল 48.04। বিএনপি পেয়েছিল 30টি আসন, তাদের ভোটের হার ছিল 32.05।
জাতীয় পার্টি পেয়েছিল 27টি আসন। ভোটের হার ছিল 07.07। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে দেশের 50% মানুষের প্রতিনিধিত্বকারী দলকে জাতীয় ঐক্যের ডাকের বাইরে রাখা হয়েছে। 50% মানুষের দলকে সংলাপের বাইরে রাখা হয়েছে। এতে জাতিগতভাবে অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। দেশে একটা অবিশ্বাস ও সংঘাতময় পরিবেশের সৃষ্টি হয়েছে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় হানাদাররা বলেছিল, আমরা মানুষ চাই না, মাটি চাই। পোড়ামাটির নীতিতে মানুষকে গাদ্দার মনে করা হয়েছিল। 50% মানুষের প্রতিনিধিত্বকারী দলকে বাদ দিয়ে সুন্দর দেশ গড়া বাস্তবসম্মত নয়। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করা সাংবিধানিক অধিকার, তা আমাদের দেওয়া হচ্ছে না। আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে। গণমাধ্যমে ব্যাপকভাবে সেলফ স্পন্সরশিপ চলছে। সাংবাদিকরা ভয়ভীতির মধ্যে দিন কাটাচ্ছে। আমাদের পাসপোর্ট দেওয়া হচ্ছে না। পাসপোর্ট পাওয়া আমাদের সাংবিধানিক অধিকার। নির্বিচারে আমাদের লোকেদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, কিন্তু জামিন দেওয়া হচ্ছে না। আমরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছি। 30শে নভেম্বর প্রকাশিত একটি পত্রিকায় দেখেছি, প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, রাষ্ট্র সংস্কার ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার চলে গেলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে। অত্যন্ত সত্য কথা। আন্দোলনটা ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা, কারণ শেখ হাসিনা বৈষম্যমুক্ত সমাজ গড়ার স্বপ্ন ভেঙে দিয়েছিল। শেখ হাসিনার লোকজন লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছিল। একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে জাতির মুক্তি মিলবে, যে নির্বাচনের মাধ্যমে সব ধরনের মানুষের মতামতের ভিত্তিতে একটি সরকার গঠিত হবে। জিএম কাদের বলেন, 2008 সালে নির্বাচনে জনগণের রায়ে শেখ হাসিনা নির্বাচিত হয়ে দানবীয় সরকার গঠন করেছিল। এটা থেকে পরিত্রাণ পেতে রাষ্ট্রযন্ত্রের সংস্কার চাই। বৈষম্যমুক্ত সমাজের জন্য শুধু ছাত্র না, আজীবন সব শ্রেণী পেশার মানুষ যুদ্ধ করেছে। বৈষম্যমুক্ত সমাজ গড়তে জাতীয় ঐক্য দরকার। সংস্কারে সবার মতামত দরকার আছে। পরবর্তীতে এটি সংসদেও পাশ করতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার কি সবার মতামতের ভিত্তিতে সংস্কার করছে? এখন দেখা যাচ্ছে ঐক্যের চেয়ে প্রতিশোধের বিষয়টি সামনে আসছে। কেউ অপরাধ করলে বিচার করতে হবে। সরকার প্রতিশোধ পরায়ণ হলে বিচার ব্যবস্থা ভেঙে পড়বে। আইনে বলা আছে, 10টি অপরাধী ছাড়া পেলেও যেন একজন নিরপরাধ শাস্তি না পায়। আপনারা সেটা ফলো করছেন? হত্যা মামলায় লাখ লাখ মানুষকে আসামি করা হচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, 1990 সালের 6 ডিসেম্বর সাংবিধানিকভাবে হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তর করেছিলেন। ভালো নির্বাচন হবে, আরও ভালো গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে, এমন আশ্বাস দেওয়া হয়েছিল 3 জোটের রূপরেখায়। তাতে কমিটমেন্ট ছিল দেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হবে। তাদের এই অঙ্গীকারে শ্রদ্ধাশীল হয়ে হুসেইন মোহাম্মদ এরশাদ সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে ক্ষমতা হস্তান্তর করেন। তিনি মনে করেছিলেন, জনগণ এমন প্রত্যাশা করছে। হুসেইন মোহাম্মদ এরশাদ সবসময় জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করেছেন। একইভাবে তিনি ক্ষমতা গ্রহণও করেছিলেন জনগণের প্রত্যাশা অনুযায়ী। বিএনপির কিছু নেতাসহ সব রাজনৈতিক দল তখন হুসেইন মোহাম্মদ এরশাদকে স্বাগত জানিয়েছিল। পরবর্তীতে অনেকে বলেছে, হুসেইন মোহাম্মদ এরশাদ অসাংবিধানিকভাবে ক্ষমতা গ্রহণ করেছিলেন। কখনো কখনো অসাংবিধানিকভাবেও ক্ষমতা গ্রহণ করতে হয়, এটা এখন সবাই বুঝতে পেরেছেন। জনগণের প্রত্যাশা পূরণ করতে কখনো অসাংবিধানিক ক্ষমতা গ্রহণ